নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসার আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। কাকলির ক্যানভাসে যারা যে নতুন আছো তাদের কাছে একটাই অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও, নতুন নতুন ঘটনা শুনতে থাকো। আজকে তোমাদের যে ঘটনাটা বলতে চলেছি সেটাও গায়ে কাঁটা দেওয়া ভয়ঙ্কর একটা ঘটনাটা মুখে শুনলে জানি না কতটা তোমরা বুঝতে পারবে, তবে সমীর অভিজ্ঞতা করেছিল সেটা ওই পজিশানে ও বলছে যে আজও বলতে গেলে ও ভীষণ ভয় পায়। আর ইভেন তার আগে পর্যন্ত ও এইসব ভূত প্রেত, এইসব প্যারানর্মাল, এইসব একদম বিশ্বাস করতো না। তো যাই হোক, ঘটনায় চলে আসছি। সমীর বলছে সমীর আর বিট্টু ছোটোবেলা থেকে খুব বন্ধু। তো বিট্টু আর সমীর দুজনেই উল্টোডাঙা অঞ্চলে বাস করতো। বিট্টুদের পারিবারিক একটা অশান্তি হয়, ওদের ঘরের যে জায়গা ওদের ভাগাভাগি হয়, ওদের জ্যাঠা কাকা এসব জমি জায়গা নিয়ে ভাগাভাগি হয়। তার জন্যে বিট্টুর বাবা যে অংশটা পায় সেটা একটা ছোট্ট খুপড়ি মতো অঞ্চল। এবার ওইটুকুনি জায়গার মধ্যে থাকা খুবই অসুবিধা। অনেক কাল আগে বিট্টুর বাবা কালিকাপুরে একখণ্ড জমি কিনে রেখে দিয়েছিল। তো বিট্টুর মা তখন বলে যে ওই জমিতেই যেভাবেই হোক অন্তত একটা মাথা গোজার মতো ব্যবস্থা করে উঠে গিয়ে ওখানেই বাস করতে, তারপর থাকতে থাকতে আস্তে আস্তে ওটা ঠিক করে নেবে। এবার যে সময়ের কথা বলছি, সমীর বলছে সেই সময় কালিকাপুরটা ছিল একদম লোকজন বিরল অঞ্চল, সেখানে সেরমভাবে লোকজন যায়নি, ফাঁকা বিস্তৃত জমি। তো সেইখানেই ওরা নেহাত উপায় ছিল না, তাই বাড়ি থেকে বেরিয়ে ওখানেই একটা ছোটোখাটো বাড়ি তৈরি করার পর প্রথমে মাথার ওপরে টালির চাল দিয়ে তৈরি করে। আর অনেকটা ফাঁকা জায়গা, পুরোটা তখনও ঘিরতেও পারেনি। তো কোনো রকমে একটা পুজো করে কয়েক বন্ধু বান্ধব, কয়েকটা আত্মীয় স্বজন ডেকে ওরা একটু খাবার ব্যবস্থা করে। তো তার মধ্যে সমীরকেও বলে। পুজোর দিন গিয়ে একবার সমীর দেখা করে প্রসাদ খেয়ে চলে এসেছিল। গ্র্যাজুয়েশনটা শেষ করে যে যার কাজে ঢুকেছে, 21-22 বছর মতো বয়স ওদের। তো সেই মতো ওরা জানায় বিট্টুকে যে ওরা বিকেলে কাজ টাজ করে, সমীর ছিল আর সমীরের একটাই বন্ধু ছিল, তার নাম গোপাল। এবার দুজনে মিলে ঠিক করে যে ওই কাজ টাজ করে অফিস থেকে এসে ওরা বেরোবে। তো ওদের সেই আড্ডাটাও হচ্ছিল না, কারণ বিট্টু কালিকাপুরে চলে গিয়েছিল। তো সেই জন্যে অনেক দিন বাদে ওরা ভাবছিলই যে ওরা সেই পুরনো আড্ডাটা বিট্টুদের বাড়িতে গিয়েই করবে। তো সেই মতো ওরা করলো কি, ওরা যেখান থেকে আড্ডা মারতো, যা খেত, ওরা তিনজন আর বাড়ির আরও যে দুজন ছিল ওর বাবা মা সবারই মতো ফিশ ফ্রাই কিনেছে। ফিশ ফ্রাই কিনে প্যাকেটে করে একদম ব্যাগে পুরে, তো সেইগুলো নিয়ে চপ নিয়ে ওরা একদম প্যাক করে রওনা দেয় কালিকাপুরের উদ্দেশ্যে। সমীর বলল যে উল্টোডাঙা বাস স্টপ থেকে আর কালিকাপুর অবধি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 15 থেকে 17 কিলোমিটার হবে হয়তো রাস্তাটা। তো ওরা ভাবলো যে এমন তো কিছু বেশি দূর নয়, কাজেই একদম অফিস থেকে বেরিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ওরা বেরোবে। এবং খুব বেশি হলে কতক্ষণ লাগবে, 30 মিনিটের জায়গা নয়, বড় জোর 1 ঘন্টাই লাগুক। সেই মতো ওরা অফিস থেকে বাড়ি গিয়ে রেডি হয়ে বেরোতে ওদের 8:30 বেজে গিয়েছিল। এবার 8:30টার সময় ওরা বলেই দিয়েছিল যে ওদের যেতে একটু দেরি হবে, কারণ ওদের অফিস টফিস করে তারপর বেরোতে হবে। তো যেহেতু উইকডেজ ছিল, কাজেই সকাল সকাল যে বেরোবে সে উপায়ও ছিল না। তো সেই কারণে ওরা ওইরকম বেরোতে 8:30 বেজে গিয়েছিল। ওরা নিজেদেরই একজন পরিচিত লোকের গাড়িতে করে গিয়ে বলেছিল, বন্ধুবান্ধবের মধ্যে তো অনেকের গাড়ি আছে, যে তোরা একটু ওই নামিয়ে দিবি। তো তখন সে রাজি হয়েছিল, বললো যে সে আবার গাড়িতে ওর ফাঁকা হতে হতে রাত্রির 9টা 9:30 বাজবে, ততক্ষণ কি ওরা ওয়েট করতে পারবে? তো তখন সমীর আর ওর যে আর একটা বন্ধু গোপাল, দুজনে মিলে ঠিক করেছিল যে ওরা তো 8:30টাতে বেরোতই, আর বেরোলে সে বাসে করে যেতে যেতে হয়তো অনেকক্ষণ সময় লাগবে, হয়তো বাস পাবে কি না, এরকম একটা আনসার্টেন অবস্থার মধ্যে না থেকে বরঞ্চ একটা জিনিস ওরা করতে পারে, যে তাড়াহুড়ো করে যেটা করছিল 9টা 9:30টার মধ্যে ওরা রেডি হয়ে গিয়ে দাঁড়াবে। আর ওদের ওই সেই বন্ধু পাল করতো, ওরা বলছে পালের গাড়িতে করেই বরঞ্চ ওরা একদম ওই উল্টোডাঙা বাস স্ট্যান্ড থেকে আর কালিকাপুরে গিয়ে ও সোজা নামিয়ে দেবে। তো সেই মতো ওরা রেডি হয়ে
9টা 9:30 নাগাদ ওরা বাস স্টপেজে গিয়ে দাঁড়ালো। এবার 9:30 দাঁড়াবার পরেও ওরা ফোন করার পর ওরা মানে জানতে পারলো যে সেদিনকে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তো সেই কারণে আসতে হয়তো একটু লেট হবে, কিন্তু ও রাস্তাতেই আছে, একটু দাঁড়াতে। তো এই সব করে করে ওর আসতেও বেজে গেল 10টা। তো 10টার সময়, রাত্রির অনেকটাই হয়েছে, 9টা 9:30 করতে করতে 10টা বেজে গেছে। তো তখন ওরা কিছু বলার আগেই ওই যে পাল, সে বললো যে নে উঠে পড়, খুব দেরি হয়ে গেছে রে। ওখান থেকে 10টা নাগাদ বেরোলো, আর বেরিয়ে তো ওই 11:15 নাগাদ ওরা নামলো ওখানে। এবার ওদের নিজেদের মধ্যেই খুব মানে আলোচনা চলছিল যে কি বিচ্ছিরি ব্যাপার বলতো, একটা লোকের বাড়িতে মাঝরাত্রিরে যাচ্ছি বলে ওরা নেমে হাঁটতে শুরু করলো, আর পালকেও ছেড়ে দিল। তো একদম ঘুরঘুরটি অন্ধকার রাস্তা, মাঠ। একটু দূর নেমে যেখানে ওরা স্টপেজে নামলো সেখান থেকে তবু 2-1টা আলো যে জ্বলছিল, কিন্তু তারপর তো ওরা যেখান দিয়ে নেমেছে, সমীর বলছে ঘুরঘুরটি অন্ধকার, চারিদিকে শুধু জমি আর জমি। তো ওরা যে ডিরেকশানটা পেয়েছিল বিটুর কাছ থেকে, তো সেই অনুযায়ী ওরা হাঁটতে হাঁটতে একটা সরু রাস্তায় এসছে, যার দুপাশে জমি, একটু উঁচু। তো ওই ফোনে মানে দেখে হাঁটছে। সেই সময় ছোট একটা ফোন ছিল, স্মার্টফোনও উঠে গেছিলো, কিন্তু সবারই কাছে ছিল না। এখন যেমন অ্যাভেলেবেল হয়ে গেছে, তখন সেরম ছিল না। ফোন ছিল ছোট ছোট যে ফোনগুলো, কিন্তু তাতেও আলোটা যথেষ্ট জোরে জ্বলছিল। তো ওইটা দিয়ে কোনো রকমে দেখে দেখে ওরা যাচ্ছে, আর বলছে নিচের দিকে তাকিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে চল, দুপাশে জমি, 2 দিন আগেই বৃষ্টি হয়েছে, তার জন্যে বৃষ্টির জলও পড়েছে, বর্ষার সিজন, যে কোনো সময় জল আসতে পারে। তো এরকমই ওরা হাঁটছে, আস্তে আস্তে হাঁটতে হঠাৎ করে ওদের মনে হলো যে ওদের পেছনে কেউ একজন আসছে। তো ওরা একটু দাঁড়িয়ে গেল, ভাবলো যে সরু রাস্তা, তো একটু সাইড না দিলে সে যাবে কি করে। তো দাঁড়িয়ে আছে, কিন্তু আবার আওয়াজটা থেমে গেল। তো তখন ওরা পেছন ঘুরে আলোটা ফেলে দেখলো কেউ কোথাও নেই। তো ভাবলো রাত্রিরে বোধহয় ওদের আওয়াজটা ইকো হচ্ছে, এই মনে করে ওরা হাঁটতে থাকলো। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো ওদের ঠিক সামনে একটা গ্রাম্য বউ হেঁটে হেঁটে যাচ্ছে, আর আওয়াজ হচ্ছে। বলছে তাহলে ওই বোধহয় যাচ্ছিল, কিন্তু আওয়াজটা তো পেছন থেকে আসছিল, অথচ ওদেরকে টপকেও যায়নি, তাহলে সে সামনে যাচ্ছে কি করে। তারপরে ভাবলো বোধহয় নিচের জমি দিয়ে গিয়ে ওরা সামনে হয়তো উঠেছে। গ্রামের লোকেরা কিন্তু এই ব্যাপারে খুব এক্সপার্ট হয়, ওরা যে কোনো জমি দিয়ে আরামসে হেঁটে যেতে পারে, সে কাদা হোক জল হোক। কিন্তু যারা শহরে থাকে, মানে পাকা রাস্তায় থাকে, তাদের পক্ষে যাওয়া একটুখানি ক্রিটিক্যাল ব্যাপার হয়ে যায়। তো সে সামনে বউটা যাচ্ছে হেঁটে হেঁটে, মাথায় ঘোমটা দিয়ে, বোঝাই যাচ্ছে একদম 8 পৌড়ে করে যে শাড়ি পরে, সেরকম শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ওরাও যাচ্ছে, বউটাও সামনে যাচ্ছে। কিছুক্ষণ বাদে তাকিয়ে দেখছে সামনে বউটা আর নেই। তো তখন সমীর বলছে ওই দেখ কোথায় চলে গেছে। এবার ওরা হেঁটে হেঁটে সে আল বরাবর যাচ্ছে। হঠাৎ করে ঠিক ওদের পেছন দিকে আবার আওয়াজ হচ্ছে, ওই রকম যাওয়ার আওয়াজ। তো ওরা পেছন দিকে তাকিয়ে দেখছে, ওদের থেকে ঠিক 5-6 হাত দূরে বউটা আসছে। বলছে যা বাবা, এই তো সামনে যাচ্ছিল, আবার কখন পেছনে যাচ্ছে। সমীর একটুখানি ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সমীর বলছে আমার মনে হচ্ছে এই কী রে ভাই, একটা বউ সামনে যাচ্ছে আবার পেছনে আসছে, ব্যাপারটা কি। তখন গোপাল বলেছে আরে ওই বউটাই তোকে কে বললো, এই গ্রামের বউদের সব একই রকম দেখতে হয়, এটা অন্য কেউ হয়তো আসছে, দেখ হয়তো 2-3 জনে মিলে আসছে, কেউ আগিয়ে গেছে কেউ পিছিয়ে গেছে, এরমও তো হতে পারে। সমীর বলে হ্যাঁ সেটা হতে পারে। বলে ওরা যাচ্ছে, যেতে হঠাৎ দেখলো যে ওদের পেছনে যে বউটা আসছিল সে ওদের পাশে যাচ্ছে। এখানেও সমস্যাটা ছিল না। সমীর বলছে একটা কেউ পাশ দিয়ে যাচ্ছে সেটাতেও সমস্যা নেই, কিন্তু সমীরের যখন মাথায় এলো যে পাশে তো জমি, তো জমির লেভেলে তো মানে ওদের থেকে নেমে যাবে, সে ওদের লেভেলে কি করে যাচ্ছে, এটা ভেবে সমীরের গায়ে একটা মানে অস্বাভাবিক ফিল হচ্ছে যে কি করে সম্ভব।
তো যেই ও এইটা মাথার মধ্যে চিন্তা করে করে যখন গোপালের দিকে তাকিয়েছে, গোপাল বড় বড় চোখ করে দেখছে সমীরের দিকে তাকিয়ে, বলছে আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস? তো সমীর ঘাড় নেড়েছে। এবারে ওদের আওয়াজ ফিসফিসানি হয়ে গেছে, কারণ ওদের জোরে কথা বলতে প্রচণ্ড ভয় লাগছিল। এবারে হঠাৎ করে ওরা যেন একটা ভেতর থেকে একটা ভয় অনুভব করছে। ভয়টা কিন্তু অনুভব করছে, মানে মুখে বলেনি, কেউ কাউকে কিছুই বলেনি, একটা অজানা ভয়ে ওদের দুজনেরই প্রায় মানে নার্ভ ফেল করার জোগাড়। তো সমীর ফিসফিস করে বলল, কি করে সম্ভব? তো তখন গোপাল মুখে আঙুল দিয়ে বলেছে, নিঃশব্দে কোনো দিকে তাকাস না, সোজা এগিয়ে চল। তো ওরা যত স্পিডে এগুচ্ছে, সেই যে মেয়েটা মানে যে মহিলা যাচ্ছে, সে একবার সমীরের দিকে আসছে, একবার গোপালের দিকে যাচ্ছে, একবার সমীরের দিকে আসছে, একবার গোপালের দিকে যাচ্ছে। আর গায়ের সাথে চুল ভোর ডিফারেন্স। খুব ওদের তস্বস্তি হচ্ছে, এই যে কি পাল্লায় পড়েছে রে বাবা, এটা কি? সমীর প্রচণ্ড জোরে ভয় পেয়ে গিয়ে গোপালকে বলছে যে ও আর হাঁটতে পারছে না। সমীর বলছে, জানো আমি আর হাঁটতে পারছি না, আমার এত ভয় লাগছে, পুরো পাটা যেন মনে হচ্ছে ওইখানেই আটকে আছে, সারা গায়ে মানে যে বলছে ঘাম দিচ্ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, হাতের তলাটা পুরো কনকনে ঠান্ডা হয়ে গেছে। ওর কাছে যে ব্যাগটা আছে, সে ব্যাগটা যে চেপে ধরেও যাচ্ছে, ও পাচ্ছে না, এত ভয় পাচ্ছে। আর এদিকে গোপাল তো গোপালের কাছে ব্যাগ নেই। এবার গোপাল দেখছে যে ওই এদিক ওদিক করতে করতে অবশেষে সেই বলে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, সেই মহিলা একদম চুল ভোর ডিফারেন্সে সমীরের কাছ দিয়ে যাচ্ছে। গোপাল তো, সমীর প্রথমে বলছে যে মানে ইশারায়, সমীর বলছে আমি ইশারায় গোপালকে জিজ্ঞেস করছি কি করবো বলতো। গোপাল বলছে কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে পা চালিয়ে চল। ওরা যত স্পিডে পা চালাচ্ছে, দৌড়তে তো পারছে না, কারণ ওরকম কাদা রাস্তা, আর তত স্পিডে সেই মহিলা সমীরের গায়ের থেকে চুল ভোর ডিফারেন্স নিয়ে ওই রকম জোরে জোরে হাওয়ায় যাচ্ছে, কারণ ও তো হাঁটছে না, দেখা যাচ্ছে হাঁটছে কিন্তু ও হাঁটছে না। এবার গোপালের হঠাৎ করে মাথায় খেলে গেল যে ওদের সাথে ফিশ ফ্রাই আছে, কিছু খাবার আছে, তার গন্ধে আবার আসেনি তো। ওর ছোটোবেলায় ও ঠাকুমার কাছ থেকে অনেক এরকম গল্প শুনেছিল, দেশ পাড়া গায়ে নাকি এরকম খাবার দাবার নিয়ে গেলে নাকি পিছু ধাওয়া করে। তো সেক্ষেত্রে উপায় একমাত্র হচ্ছে ওখান থেকে ছুটে চলে আসা, আর যদি খাবার দিতে গেছে তাহলে একদম ঘাড় মোটকে রেখে দেবে, এটা ছোটোবেলায় শুনেছিল। তো গোপাল কি করবে? গোপাল জোরে জোরে ঠাকুরের নাম স্মরণ করতে শুরু করেছে। বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে ঠাকুরের নাম স্মরণ করো বলে ও জোরে জোরে শিবের নাম জপ করতে শুরু করেছে। শিব আর কালী দুজনেরই মানে একবার শিবের নাম বলে যাচ্ছে, একবার কালীর নাম বলে যাচ্ছে, একবার শিবের নাম বলে যাচ্ছে, একবার কালীর নাম বলে যাচ্ছে। ওর মাথার মধ্যে যত কিছু মন্ত্র আসছে সব বলে যাচ্ছে। আর সমীরের মুখ দিয়ে তো কথাই বেরোচ্ছে না। সমীর বলছে ও একদম স্পিকটি নট, ওর যে কি অবস্থা ওই জানে। এইবার হয়েছে কি, যখন ওই রকম মন্ত্র বলে যাচ্ছে তখন সমীর বলছে আমি কানে মন্ত্রটা শুনছি, কিন্তু আমি যে মুখ দিয়ে ওর সাথে বলবো সেটা পারছি না। তার মধ্যে একটা মন্ত্র সমীরেরও চেনা ছিল। গোপাল যে শিবের মন্ত্র বলছে সেটার থেকেও কালীর যে মন্ত্রটা বলছিল, দুর্গার মন্ত্র, কালীর মন্ত্র, বিভিন্ন মন্ত্র বলে যাচ্ছে, তো তার মধ্যে একটা ও জানতো। ওর সঙ্গে সঙ্গে ওর সাথে সেইটা শুরু করেছে বলতে। এবার মন্ত্র বলার সাথে সাথে একটা দমকা হাওয়া ওদেরকে যেন মনে হচ্ছে ঠেলে এক্ষুনি ফেলে দেবে। তো ওরা দেখলো, মানে গোপাল তো লক্ষ্য করছে, সমীর তো পেছন দিকে ফিরেও তাকাচ্ছে না। গোপাল দেখছে যে ওই যে মহিলা সে বেশ কিছুটা দূর ছিটকে জমির মধ্যে ঢুকে গিয়ে একটু দূরে দাঁড়িয়ে আছে, আর একটা দমকা হাওয়া যেন যেভাবেই হোক সমীরকে ফেলে দেবার চেষ্টা করছে। আর সমীরের সঙ্গে তো আছেই গোপাল তো সমীরকে চেপে ধরে দুজনে মিলে মন্ত্র বলতে যাচ্ছে। এবারে হাঁটতে হাঁটতে ওরা আলের শেষ প্রান্তে পৌঁছেছে, কিন্তু পৌঁছলে কি হবে, আল তো শেষ হয়েছে, তারপরে একটা কাঁচা রাস্তা, তারও দুপাশে জমি। এবার ওরা কাঁচা রাস্তায় পা দিয়েছে, পা দিয়ে দেখছে পেছনে যেখানে সেই মহিলা আর কি দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে।
তো সেইটা দেখে গোপালের একটু শান্তি হলো যে যাক বাবা এ পিছু ছেড়েছে। তো ওরা এরকম মনতে বলতে 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 এবার গোপাল একটু থেমেছে, কারণ ওর গলা শুকিয়ে গেছে অতক্ষণ ধরে চিৎকার করতে করতে। সেটা দেখে সমীরও একটু থেমেছে, থেমে বলছে চলে গেছে বল। ব্যাস এই কথাটা খালি সমীর বলেছে, বলার সাথে সাথে মানে উইদিন সেকেন্ড আবার সমীরের কাছে সেই মহিলা চলে এসছে। এবং এবারে মানে সমীরকে যেন ঠেলে ফেলে দেবে, সমীর মানে দাঁড়াতে পারছে না, উল্টে পড়ে যাবে। আর গোপাল ওকে দু হাতে টেনে রেখেছে। আবার গোপাল মন্ত্র শুরু করেছে, মানে গোপালের বলছে যে ও গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, ভাঙা স্বর বেরিয়ে গেছে, সেটা দিয়েও মন্ত্র বলেই যাচ্ছে। আর সমীরকে বলছে তুইও বল। আর সমীরও তাই একই অবস্থা। একে তো এরকম ধকল করে অফিস থেকে খেটে খুটে এসেছে, তারপরে আবার মানে সে ওদের একটা মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা। তো ওরম করতে করতে দেখছে আবার ওই মহিলা দূরে ছিটকে গেছে। তো এরম করতে 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 তারপরে দূরে দেখছে কেউ একজন আসছে, একটা আলো দেখা যাচ্ছে। তো ওরা একটা মনের শান্তি পেল যে কেউ একটা আসছে, কিন্তু ওদের অবস্থাটা এমনই হয়েছিল যে যেই আসছে তাকেই ভাবছে অশরীরই আসছে। তো ওরা ওই আশা টাশাগুলো ছেড়ে নিজেরা চোখ বন্ধ করে মন্ত্র বলতে 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 যাচ্ছে। বলতে বলতেই ওদের ওই সমীরটা ফিরলো, যখন বলল সমীর তো তাকিয়ে দেখছে যে ওই বিট্টু আসছে সাইকেলে করে। তখন ওরা ভেবেছে ওটা বিট্টু তো নাকি অন্য কেউ। তো ওরা ওকে না এ করে ঠাকুরের মন্ত্র জোরে জোরে বলে যাচ্ছে। তো বিট্টু সাইকেল থেকে নেমে বলছে ওই আমি বিট্টু রে, তো সমীর তো বলে সমীরের মুখে ওই মোবাইলের আলো ফেলেছে। সমীর তখনও তাকাতে ভয় পাচ্ছে, ভাবছে ওটাও কি বিট্টু তো নাকি অন্য কোনো রূপে এসছে। ও কোনো দিকে না তাকিয়ে ওই ঠাকুরের মন্ত্র বলতে বলতে ও আর গোপাল হেঁটে যাচ্ছে। তো তখন বিট্টু বলছে ওরে আমি বিট্টু রে চোখ খোল, আমি বিট্টু, এটা বিশ্বাস হচ্ছে না, আমি তোদের সঙ্গে ঠাকুরের মন্ত্র বলছি বলে জোরে জোরে বিট্টুও ঠাকুরের মন্ত্র বলতে থাকলো। তো তখন ওরা তাকিয়ে দেখলো যে বিট্টু সাইকেল নিয়ে এসছে। বলছে আরে আমি আসছিলাম, এত রাত হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম তোরা চিনতে পারবি কি না, চল বলে হাঁটতে হাঁটতে বিট্টুদের বাড়িতে ওরা নিয়ে গেছে। ওদের ওখানে তখন আলো যেহেতু নেই, তো হারিকেন জ্বলছে, মোমবাতি জ্বলছে। ও যেতেই বিট্টুর বাবা মা ছুটে এলো, এসে বললো বাবা এত রাত্রিরে, বাবা আমরা তো খুব চিন্তা করছি, এদিকে সমীর আর গোপালের অবস্থা তো খুব খারাপ, ওরা জুতো খুলে ঢুকবে কি, ওরা বাইরের যেই জায়গাটা উঠোন, ওদের ঘেরা হয়নি জায়গাটা, সেই উঠোনে গিয়ে ওরা ধপ করে বসে পড়েছে। ব্যাগ পাশে পড়ে গেল কি ধরে গেল সেদিকে আর লক্ষ্য নেই। সমীর বলছে ওর তখন মানে মাথায় পুরো মানে ঘুরছে, এত ঘুরছে চোখে তাকাতে পারছে না, বলছে মানে নিজের ব্যালেন্স রাখতে পারছে না, মানে কোনো রকমে ভাবছে জুতোটা খুলে ঘরে গিয়েও শুয়ে পড়বে, ওর মাথার কোনো ব্যালেন্স নেই। গোপালের তারই মধ্যে একটুখানি শক্ত ছিল, ও আস্তে আস্তে বললো শোনো আগে ঘরে ঢুকি, দাঁড়াও তারপরে তোমাদের সব কথা বলছি, বলে ওরা দুজনে মিলে ঘরে ঢুকেছে, ওরাও সবাই ঘরে ঢুকেছে। তো উঠে বসতে তখন দেখছে সামনে বিট্টুর বাবা মা বসে আছে, বিট্টুর কাকিমা বসে আছে, আর কাকারা আর বাচ্চারা সব খেয়ে ঘুমিয়ে পড়েছে, তার বিট্টু বসে আছে। বলছে কি হয়েছে বলতো ব্যাপারটা। তো সমীর বলছে সমীরের দ্বারা বলা সম্ভব নয়, গোপাল সমস্ত ঘটনা তখন বলল। তো তখন বিট্টুর বাবা মা বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস। তো ওর কাকিমা বলল আরে আরে সেই শেওড়া গাছের পেতনিটারে। তো তখন ওরা খুব মানে বিট্টু বললো ছাড়ো তো, তোমাদের যত পুরোনো আমলের ধ্যান ধারণা ওসব আবার আছে নাকি, বল না রে কাকিমা, এসব আসলে জানিস তো গ্রাম আগেকার যুগের মানুষ তো এইগুলো বলে, ছাড় তো এসব আবার হয় নাকি, কী গো তুমি এমন কথা বলছো, আমার বন্ধুদের হাসি পাবে বা তোমার কথা শুনলে। তো তখন সমীর হাত নাড়ছে, আর গোপাল বলছে বিট্টু চুপ কর তুই। দিয়ে বিট্টু তো পুরো হতবাক, যে জিনিস নিয়ে ওরা চিরকাল আড্ডা মেরেছে, হাসি মস্করা করেছে, হঠাৎ করে সমীরদের হলোটা কি। আর সমীরের মুখের এই ঘটনা শুনে বিট্টু তো একদম চোখ ছানা বড়া, বলছে সে আবার কি বলছিস রে, সত্যি সত্যি। তো তখন ওর ওই কাকিমা বলেছে আমরা এগুলো খুব মানি, ওই নিশ্চয়ই কিছু একটা খাবারের গন্ধ পেয়েছে বা কিছু একটা। তখন ওদের মনে পড়েছে আরে তাই তো, ওদের তো ব্যাগে তো ফিশ ফ্রাই আনছিল, সে ব্যাগ কই।
বিট্টুকে বলেছে, বিট্টু আমরা তো যেহেতু আড্ডা মারি সবাই মিলে, তাই অফিস থেকে বেরিয়ে কিছু ফিশ ফ্রাই আর কিছু চপ ফপ নিয়ে আসছিলাম। তো বলছে তাহলে ওর কাকিমা বলছে তা ওই গন্ধতেই আসছিল রে পাশে পাশে, রাত্রিরে কেউ খাবার আনে এইভাবে মাছের জিনিস। ওর কাকিমা বলল, হ্যাঁ ওই যে জায়গাটা ওইখানেই না অন্ধকারে বোধহয় তোরা দেখতে পাসনি, তাল গাছ আছে আর তার সঙ্গে অনেক বন বাদার আছে, তার মধ্যে শেওড়া গাছও আছে, আরও অনেক গাছ আছে। এখনও ওই সব জায়গার গাছপালা কাটা হয়নি, এখনও ওখানে গাছে। তো ওখানে অনেকেই দেখেছে ওই রাত্রিরে একজন মেয়ে আর কি, মহিলা, সে হেঁটে হেঁটে যায়। আর খুব ভাগ্য ভালো যে তোদের ঘাড় মটকে দেয়নি রে, কতজন হয়েছে ওখানে পড়েছিল গাদাতে মাথা গুঁজে, ঘাড় মটকে পড়েছিল। তো ভগবানের অসীম কৃপা যে তোদের কিছু হয়নি। তো সমীর বলছে তারপর থেকে ও, প্রথম কথা হচ্ছে রাত্রিবেলা কোথাও যায় না, দ্বিতীয় কথা হচ্ছে কেউ যদি ইয়ার্কি মারে এইসব মানে ভূত প্রেত নিয়ে, ও সেখান থেকে উঠে চলে আসে। কারণ ও যা দেখে নিয়েছে, ওর জীবনের মানে সেই যে ওর ধারণাটা সম্পূর্ণ বদলে গেছে। তো আজকে সমীরের এই অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো। তো আজকের মতো এই পর্যন্ত, পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, কাকুলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছ। তারা হলেন গীতা গোস্বাম, নীলু যশ, সায়ন কর্মকার, মায়া সরকার এবং আগের একটি পর্বে কমেন্ট করেছ বি উইথ মুন ব্লগস। তোমাদের অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। তোমাদের এই এক একটা কমেন্ট আমাকে নতুন করে আবার ভিডিও বানাবার জন্যে অনুপ্রেরণা দেয়।